তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু কি হয়ে গেছে? পরিস্থিতি দেখে তো অন্তত তাই মনে হচ্ছে। মানে চারিদিকে শুধু ধ্বংসের ছবি, তেলের দাম আকাশ ছোঁয়া, আর সাগরে ভাসছে সারি সারি যুদ্ধজাহাজ। পুরো বিশ্ব অর্থনীতি যেন আজ এক সরু সুতোর উপর ঝুলছে। একদম। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট, আর অন্যদিকে এমন এক দেশ যাকে আজ পর্যন্ত কেউ পুরোপুরি বশ করতে পারেনি। রাইট। এই সংঘাত কি শুধু মধ্যপ্রাচ্যের বালিয়াড়িতেই থেমে থাকবে, নাকি এর আজ এসে পড়বে প্রতিদিনের বাজারের থলিতে আর রান্নাঘরের চুলায়? পরিস্থিতি আসলেই এক অভূতপূর্ব আর বলতে গেলে ভয়ঙ্কর দিকে মোড় নিয়েছে। আচ্ছা, আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ২০২৬ সালের ২৮শে ফেব্রুয়ারি শুরু হওয়া ওই অপারেশন এপিক ফিউরি থেকে শুরু করে হ্যাঁ, এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার মতো শ্বাসরুদ্ধকর ঘটনাগুলোর একেবারে শেকড়ে যাব আজ। ঠিক। আমাদের সামনে আজ ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বা আইইএ, ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে বেশ কিছু আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কের গভীর গবেষণাপত্র আর ভূ রাজনৈতিক বিশ্লেষণ রয়েছে। হ্যাঁ, আমাদের মূল লক্ষ্য হল একটি আঞ্চলিক বোমাবর্ষণ কিভাবে মুহূর্তের মধ্যে বৈশ্বিক জ্বালানি ও খাদ্য সংকটে রূপান্তরিত হল তার পেছনের আসল চালিকা শক্তিগুলোকে ডিকোড করা। মানে কোনো ভাষা কথা নয়, আমরা দেখব ঠিক কিভাবে এই ঘটনাগুলো কাজ করছে। একদম। আমার কাছে না হরমুজ প্রণালীকা সবসময় মনে হয় বিশ্ব অর্থনীতির গলার প্রধান শিরা, বা ওই জুগুলার ভেইন। দারুণ একটা উপমা, তাই না? কেউ যদি সেই শিরা একটু চাপ দেয়, তবে পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন দম বন্ধ হয়ে আসতে বাধ্য। আর ঠিক এই জায়গাতেই বর্তমান সংঘাতের মূল কেন্দ্রবিন্দুটি লুকিয়ে আছে। গলার শিরার এই উপমাটা একেবারেই নিখুঁত, কিন্তু এই শিরার ওপর চাপ পড়ার পরিস্থিতি তো আর রাতারাতি তৈরি হয়নি। না, তা তো নয়। যদি আমরা একটু পেছনে ফিরে তাকাই, তাহলে দেখব এই সংঘাতের একটা দীর্ঘ ধিকি জ্বলতে থাকা ইতিহাস আছে। হ্যাঁ, আমাদের বিশ্লেষণে থাকা ঐতিহাসিক দলিলগুলো ঘাঁটলে দেখা যায় ২০২৬ সালের ওই ২৮শে ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের ওপর যে বিধ্বংসী আক্রমণ শুরু করে, যার নাম দেওয়া হয়েছিল অপারেশন এপিক ফিউরি। রাইট, এপিক ফিউরি। সেটি আসলে বহু বছরের পুঞ্জীভূত উত্তেজনারই একটা চরম পরিণতি। এই হামলায় তাদের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করা আর শীর্ষ নেতৃত্বকে নিশ্চিহ্ন করা। হ্যাঁ, এবং এই হামলায় ইরানের সুপ্রিম লিডার আলী খামেনি নিহত হন, আর তার ছেলে মোজতবা খামেনি নতুন নেতা হিসেবে দায়িত্ব নেন। কিন্তু আমার প্রশ্ন হলো, ঠিক এই সময়েই কেন এমন একটা হামলা হলো? মানে হঠাৎ করে তো আর... এর পেছনের কারণটা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে যেতে হবে। মানে ১৯৮৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই মূলত এই চরম বৈরিতার শুরু। ঠিক। কিন্তু আধুনিক উত্তেজনার পারদ চরমে ওঠে ২০১৮ সালে। আচ্ছা। সে বছর আমেরিকা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, বা সংক্ষেপে যেটাকে জেসিপিওএ বলে। ও, যাকে আমরা ইরানের পারমাণবিক চুক্তি হিসেবে চিনি। হ্যাঁ, ঠিক ধরেছেন। সেখান থেকে আমেরিকা একতরফাভাবে বেরিয়ে আসে। এই চুক্তির মূল কথা ছিল ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, আর তার বদলে তাদের ওপর থেকে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। বুঝতে পেরেছে। কিন্তু চুক্তি ভেঙে যাওয়ার পর ইরানও তাদের পারমাণবিক কর্মসূচি আবার পুরোদমে শুরু করে। অর্থাৎ একটা টিকিং টাইম বম্ব, বা বলতে পারেন সময় বোমা চালু হয়ে গিয়েছিল। একদম তাই। এরপর তো ২০২০ সালে ইরানের শীর্ষ সেনাপতি কাসেম সুলেইমানিকে হত্যা করা হলো, আর ২০২৪-২৫ সাল জুড়ে ছোটখাটো সংঘাত তো চলতেই থাকলো। ঠিক। আর ২০২৬ সালের শুরুতে এসে যখন গোয়েন্দা সংস্থাগুলো বুঝতে পারল যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে, যাকে বলে ব্রেকআউট টাইমের খুব কাছাকাছি। এক্স্যাক্টলি, ব্রেকআউট টাইমের কাছাকাছি, তখনই মূলত এই আগাম বা প্রিএমটিভ হামলাটি চালানো হয়। কিন্তু আমি এই পুরো পরিস্থিতিটা নিয়ে একটু অন্যভাবে ভাবছিলাম। মানে আমেরিকা বা ইসরায়েলের সামরিক শক্তি তো প্রযুক্তিগত দিক থেকে যোজনে এগিয়ে। হ্যাঁ, তা তো বটেই। তাদের 5th জেনারেশন ফাইটার জেট, বিশাল নৌবহর, সব মিলিয়ে তারা চাইলেই তো একটা দেশ পুরোপুরি দখল করে নিতে পারে। বিষয়টা আসলে এত সহজ নয়। কিন্তু ইরানের যুদ্ধ কৌশল দেখলে মনে হয় তারা সরাসরি ময়দানে নেমে বুক চিতিয়ে যুদ্ধ করছে না। আমার মনে হয় ইরান অনেকটা সজারুর মতো আচরণ করছে। সজারু? হ্যাঁ, মানে আপনি হয়তো আকারে অনেক বড়, কিন্তু একটা সজারুকে গিলতে গেলে তো আপনার নিজের গলাতেই কাটা ফুটবে আর মারাত্মক রক্তক্ষরণ হবে।
এই সজারুর ধারণাটা ইরানের সামরিক ডক্ট্রিন বা যুদ্ধ কৌশলকে খুব নিখুঁতভাবে ব্যাখ্যা করে। তাই না? হ্যাঁ, ইরানের কৌশল কখনোই সরাসরি প্রচলিত যুদ্ধে বা কনভেনশনাল ওয়ারফেয়ারে আমেরিকাকে হারানো নয়। তারা জানে সেটা কোনোভাবেই সম্ভব নয়। তাদের মূল লক্ষ্য হল কস্ট ইম্পোজিশন বা খরচের বোঝা বাড়িয়ে দেওয়া। আচ্ছা, মানে যুদ্ধের খরচ বাড়ানো? ঠিক তাই। এই যুদ্ধের সামরিক, অর্থনৈতিক আর রাজনৈতিক খরচ এতটা বাড়িয়ে দেওয়া যাতে কোনো দেশের পক্ষে ইরানের ভেতরে ঢুকে শাসন ব্যবস্থা পরিবর্তন বা রেজিম চেঞ্জ করার চিন্তা করা সম্ভব না হয়। দাঁড়ান, এখানে আমার একটা খটকা লাগছে। বলুন। সজারুর কাটা না হয় বুঝলাম, কিন্তু আমেরিকা কেন সরাসরি ইরানের স্থল অভিযান বা গ্রাউন্ড ইনভেশন চালাচ্ছে না? ইরাক বা আফগানিস্তানে তো তারা সেটাই করেছিল। খুব ভালো পয়েন্ট। কারণটা লুকিয়ে আছে ভূগোলে, আর ভূরাজনীতিতে ভূগোলই হল সবচেয়ে বড় নিয়ামক শক্তি। কিভাবে? ইরানের ভৌগোলিক অবস্থানই তাদের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্গ। ইরাকের মতো ইরান কোনো সমতল ভূমি নয়। তাদের পশ্চিমে রয়েছে বিশাল আর অত্যন্ত দুর্গম জাগ্রস পর্বতমালা। ও আচ্ছা। এই পর্বতমালা অনেকটা প্রাচীরের মতো দেশটিকে ঘিরে রেখেছে। চাইলেই বিশাল কোনো ট্যাঙ্ক বাহিনী বা আর্মোর্ড ডিভিশন নিয়ে সেখানে ঢুকে পড়া যায় না। মানে পাহাড়ি সরু রাস্তাগুলোতে যে কোনো সামরিক কনভয় খুব সহজেই অতর্কিত হামলার বা অ্যাম্বুশের শিকার হবে। চাইলাম আর বর্ডার পার হয়ে ঢুকে পড়লাম। একেবারেই না। কিন্তু দুর্গের বাইরের দেয়াল যতই শক্ত হোক, ভেতরে তো কিছু ফাটল হয়েছে বলে আমরা জানি। মানে ডেমোগ্রাফিক ফাটল। হ্যাঁ, ইরানের জনসংখ্যার একটা বড় অংশ, প্রায় ৫৫ থেকে ৬০% পার্সিয়ান হলেও সেখানে কুর্দি, আরব আর বালোচদের মতো বড় বড় সংখ্যালঘু গোষ্ঠী রয়েছে। রাইট। আমেরিকা বা তাদের মিত্ররা তো এই বিভাজনকে কাজে লাগিয়ে ইরানকে ভেতর থেকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার, বা যাকে বলে বলকানাইজেশন, সেই চেষ্টা করতে পারে। এটা খুবই যৌক্তিক একটা সমীকরণ, এবং ইরান এই দুর্বলতা সম্পর্কে পুরোপুরি সচেতন। তারা খুব ভালো করেই জানে যে তাদের দেশের ভেতরে এই এথেনিক বা জাতিগত ফাটলগুলো রয়েছে, আর ঠিক এই কারণে রাষ্ট্রযন্ত্র সেখানে এত কঠোর। মানে তারা কোনো সুযোগই দেয় না? একদমই না। তারা শিয়া ইসলামকে একটি ঐক্যের প্রতীক এবং হাতিয়ার হিসেবে ব্যবহার করে। দেশের ভেতরে অত্যন্ত কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখে। যখনই কোনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বা বিক্ষোভ মাথাচাড়া দিয়ে ওঠে, রাষ্ট্র অত্যন্ত নির্মমভাবে তা দমন করে। হ্যাঁ, যাতে কোনোভাবেই বাইরের কোনো শক্তি সেই সুযোগ নিতে না পারে। তার মানে তারা ঘরের ভেতরটা একেবারে লোহার মুষ্টি দিয়ে নিয়ন্ত্রণ করছে, কিন্তু বাইরের শত্রুদের কিভাবে সামলাচ্ছে? বাইরে তারা ব্যবহার করছে অপ্রতিসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। আচ্ছা। ইরান সরাসরি যুদ্ধে না জড়িয়ে মধ্যপ্রাচ্য জুড়ে একটি বিশাল প্রক্সি নেটওয়ার্ক তৈরি করেছে, যাকে তারা বলে অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স। যেমন লেবাননের হিজবুল্লাহ? ঠিক। লেবাননের হিজবুল্লাহ, ইরাকের শিয়া মিলিশিয়া, ইয়েমেনের হুথি, এরা সবাই এই নেটওয়ার্কের অংশ। বুঝতে পারছি। ইরান এদের অর্থ, অস্ত্র আর প্রশিক্ষণ দেয়। এর ফলে কি হয় জানেন? যখনই ইরানের ওপর কোনো আঘাত আসে, এই প্রক্সি গোষ্ঠীগুলো চারপাশ থেকে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়ে। ও, তার মানে শত্রুকে তারা সরাসরি নিজেদের সীমানায় না এনে এই প্রক্সিগুলোর মাধ্যমে হাজার মাইল দূরে ব্যতিব্যস্ত করে রাখে। একদম তাই। কিন্তু এই সামরিক কৌশলগুলোর পাশাপাশি তারা তাদের সবচেয়ে ভয়ঙ্কর তুরুপের তাসটি ব্যবহার করেছে, আর সেটি হলো ওই গলার শিরা হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া। হ্যাঁ, এটা একটা মাস্টার স্ট্রোক ছিল বলা যায়। আমরা জানি বিশ্বের সামুদ্রিক তেলের প্রায় ২৭% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বা এলএনজির ২০% এই পথ দিয়ে যায়। রাইট। কিন্তু আমার প্রশ্ন হলো, পৃথিবীর সবচেয়ে বড় নৌবাহিনীর সামনে ইরান কিভাবে মাত্র ২১ মাইল চড়া একটা প্রণালী বন্ধ করে দিল? তাদের তো বিশাল কোনো ডেস্ট্রয়ার বা এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। এখানেই অ্যাসিমেট্রিক বা অপ্রতিসম যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর রূপটি দেখা যায়। আচ্ছা। প্রণালী বন্ধ করার জন্য বিশাল যুদ্ধজাহাজের কোনো প্রয়োজন নেই। ইরান ব্যবহার করেছে স্মার্ট মাইন, ছোট কিন্তু অত্যন্ত দ্রুতগামী বোট বা ফাস্ট অ্যাটাক ক্রাফট, আর ঝাঁকে ঝাঁকে ড্রোন মানে সোয়ার্ম ড্রোন। বাপরে। এই স্মার্ট মাইনগুলো সমুদ্রের তলদেশে একেবারে ঘাপটি মেরে বসে থাকে। এরা সাধারণ মাইন নয়, এরা নির্দিষ্ট বাণিজ্যিক জাহাজের শব্দের প্রতি অত্যন্ত সংবেদনশীল। ওহ, মানে যখনই কোনো বিশাল তেলের ট্যাঙ্কার পার হতে যায় এগুলো অ্যাক্টিভেট হয়ে যায়? এক্স্যাক্টলি। তার মানে এই মাইনগুলো পরিষ্কার করা বা মাইন সুইপিং করা অত্যন্ত কঠিন আর সময় সাপেক্ষ ব্যাপার। একেবারেই তাই।
এবং একটি মাত্র তেলের ট্যাঙ্কারে যদি ড্রোন বা মাইন দিয়ে হামলা করা হয় তবে তার মনস্তাত্ত্বিক প্রভাব হয় সুদূর প্রসারী। কোনো বাণিজ্যিক জাহাজ কোম্পানি আর সেই পথ দিয়ে তাদের জাহাজ পাঠাতে সাহস করবে না। রাইট। এর ফলে বিশ্ব অর্থনীতিতে যে ধাক্কাটা লেগেছে তা এক কথায় কল্পনাতীত। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $82 থেকে লাফিয়ে একেবারে $138 পৌঁছে গেছে। অবিশ্বাস্য একটা লাভ। আর সামুদ্রিক বীমা বা ইন্স্যুরেন্স খরচ প্রায় 800% বেড়ে গেছে, কারণ লয়েডস অফ লন্ডনের মতো প্রতিষ্ঠানগুলো এই পথটিকে ওয়ার রিস্ক জোন বা যুদ্ধ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছে। কিন্তু এখানে একটা ব্যাপার আমার কিছুতেই মাথায় ঢুকছে না। কি ব্যাপার? ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বা আইইএ তো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাদের স্ট্র্যাটেজিক রিজার্ভ থেকে 400 মিলিয়ন ব্যারেল জরুরি তেল বাজারে ছেড়েছিল। এত বিপুল পরিমাণ তেল বাজারে আসার পরও দাম কেন কমানো গেল না? মার্কেট কেন শান্ত হলো না? এটা আসলে ভূরাজনৈতিক অর্থনীতির অন্যতম জটিল একটি বিষয়। আচ্ছা, মজুদ তেল দিয়ে হয়তো সাময়িক একটা মনস্তাত্ত্বিক প্রলেপ দেওয়া যায়, কিন্তু ফিজিক্যাল সাপ্লাই বা সরাসরি সরবরাহ যখন দিনের পর দিন বন্ধ থাকে তখন বাজার আর সাধারণ চাহিদা যোগানের যুক্তিতে চলে না। তখন কি হয়? তখন তৈরি হয় জিওপলিটিক্যাল রিস্ক প্রিমিয়াম। এই টার্মটা একটু সহজ করে বলবেন? অবশ্যই। ধরুন আপনি জানেন যে আপনার এলাকার একমাত্র বড় মুদি দোকানটি আগামী 1 মাসের জন্য বন্ধ হয়ে যেতে পারে। তখন আপনি কি করবেন? আমি তো আতঙ্কিত হয়ে প্রয়োজনের চেয়ে অনেক বেশি চাল ডাল কিনে মজুত করতে শুরু করব। ঠিক। বাজারে তখন জিনিসপত্রের দাম আসল দামের চেয়েও শুধু কি হতে পারে সেই আতঙ্কের কারণেই কয়েক গুণ বেড়ে যাবে। ও আচ্ছা। আন্তর্জাতিক তেলের বাজারে ঠিক এটাই ঘটে। তেলের আসল দামের চেয়েও ভবিষ্যতের আশঙ্কার কারণে দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। আমি বুঝতে পারছি। আর এই ঘটনাটা আমাদের প্রচলিত ধারণাগুলোকে পুরো উল্টে দিয়েছে। একদম। এবং এটি প্রমাণ করে দিয়েছে যে আমাদের এতদিনের পরিচিত জাস্ট ইন টাইম সাপ্লাই চেইন মডেল এখন পুরোপুরি অকার্যকর। জাস্ট ইন টাইম মডেল বলতে বোঝায় যখন কাঁচামাল দরকার ঠিক তখনই সেটা কারখানায় এসে পৌঁছাবে, যাতে গুদামে জমিয়ে রাখার খরচ বাঁচে, তাই তো? ঠিক তাই। আধুনিক বিশ্ব অর্থনীতি এই মডেলেই অভ্যস্ত ছিল। কিন্তু এই মডেলে কোনো স্ল্যাক বা বাড়তি জায়গা নেই। সরবরাহ ব্যবস্থায় যদি কোনো ছোট ছেদও পড়ে তবে পুরো ব্যবস্থায় ধস নামে। আর হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়াটা তো কোনো ছোট ছেদ নয়, এটা রীতিমতো একটা হার্ট অ্যাটাক। একেবারে। এবার চলুন এই ম্যাক্রো ইকোনমিক্স থেকে একটু আমাদের রোজকার জীবনে নেমে আসি, কারণ এই বিষয়গুলো নিয়ে পড়তে গিয়ে আমি একটা ভয়াবহ জিনিস লক্ষ্য করেছি। সেটা কি? আমরা সাধারণত ভাবি যুদ্ধ মানে শুধু গোলাগুলি, ট্যাঙ্কের লড়াই আর সামরিক ঘাঁটি ধ্বংস, কিন্তু আসলে এই সংঘাত আমাদের প্লেটের ভাতের সাথে সরাসরি যুক্ত। ঠিক বলেছেন। এর সবচেয়ে মারাত্মক প্রভাবটি পড়ছে ভারতের মতো বিশাল অর্থনীতি এবং ঘনবসতিপূর্ণ দেশগুলোর ওপর। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ভারতের অর্থনীতির ওপর এই দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রভাব বিশ্লেষণ করলে দেখা যায় দেশটি কতটা নাজুক অবস্থায় আছে। একদম। ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের প্রায় ৮০ থেকে ৯০% এবং প্রাকৃতিক গ্যাসের প্রায় অর্ধেকই আমদানি করে। আর এই আমদানির একটি বিশাল অংশ আসে এই হরমুজ প্রণালী হয়ে। স্বাভাবিকভাবেই তেলের দাম এত অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পুরো দেশ জুড়ে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন হু হু করে বাড়ছে। পরিবহন খরচ বাড়ার কারণে সবকিছুর দাম বাড়ছে। হ্যাঁ। বিদেশি বিনিয়োগকারীরা বাজার থেকে বিলিয়ন বিলিয়ন ডলার তুলে নিচ্ছে, যার ফলে মুদ্রার মান বা টাকার দাম মারাত্মকভাবে কমে যাচ্ছে। কিন্তু এর চেয়েও বড় একটা বিপদের কথা আমি জানতে পেরেছি। ফার্টিলাইজার সংকট। হ্যাঁ, যাকে বলা হচ্ছে ফার্টিলাইজার এলএনজি প্যারাডক্স। আচ্ছা, আমাকে একটা বিষয় বুঝিয়ে বলুন তো। তেলের দাম বাড়লে ট্রাক্টর চালানোর খরচ বাড়ে, সেটা বুঝতে পারি, কিন্তু গ্যাসের সাথে কৃষিকাজের বা সারের সম্পর্ক কি? এই সম্পর্কটাই সবচেয়ে চমকপ্রদ এবং একই সাথে ভয়ঙ্কর। আমরা অনেকেই হয়তো জানি না যে কৃষিকাজে ব্যবহৃত ইউরিয়া সার তৈরির একেবারে প্রাথমিক এবং মূল উপাদান হল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি। আচ্ছা। বৈজ্ঞানিক প্রক্রিয়ায় প্রাকৃতিক গ্যাসের মিথেন থেকে হাইড্রোজেন আলাদা করে বাতাসের নাইট্রোজেনের সাথে মিশিয়ে অ্যামোনিয়া তৈরি করা হয়। আর সেই অ্যামোনিয়া থেকেই পরে ইউরিয়া সার তৈরি হয়। ও, তার মানে গ্যাস ছাড়া সার তৈরি করা আক্ষরিক অর্থেই অসম্ভব। বিশ্বের অন্যতম বৃহত্তম এলএনজি রপ্তানিকারক সেটি কার্যত বন্ধ হয়ে গেছে।
কারণ সেখান থেকে তো গ্যাস ভর্তি জাহাজ বেরোতে পারছে না। ঠিক ধরেছেন। আর কাতারের গ্যাস আসা বন্ধ মানেই ভারতের সারের কারখানাগুলোতে কাঁচামালের অভাব দেখা দেওয়া। তারা তাদের উৎপাদন বাধ্য হয়ে কমিয়ে দিচ্ছে। আমি দেখছিলাম এর ফলে সারের দাম এক ধাক্কায় ৩৫% বেড়ে গেছে। এবং আপনাকে এর টাইমিং বা সময়কালটাও খেয়াল করতে হবে। মানে সামনেই খরিফ শস্যের মৌসুম, মানে ধান, ভুট্টা, তুলার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল বোনার সময়। ঠিক এই সময়ে কৃষকের হাতে সার না থাকা বা সারের দাম আকাশ ছোঁয়া হয়ে যাওয়া মানে হল আসন্ন ফলন মারাত্মকভাবে ব্যাহত হওয়া। বাপরে! এর চেইন রিঅ্যাকশনটা ভাবতে পারেন? হ্যাঁ, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা WFP এর মতে এর ফলে বিশ্বে নতুন করে আরও 4.5 কোটি মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে। ব্যাপারটা ভাবলে সত্যি শিউরে উঠতে হয়। একটা সমুদ্রের সরু প্রণালী বন্ধ হলো, আর তার জেরে হাজার হাজার মাইল দূরের বিশ্বের কোটি কোটি মানুষের মুখের খাবার কেড়ে নেওয়া হলো। আর শুধু খাদ্য সংকট নয়, এর সাথে এক গভীর আর্থিক আর সামাজিক সংকটও কিন্তু জড়িয়ে আছে। কিভাবে? মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসীদের কথা ভাবুন। দক্ষিণ এশিয়ার দেশগুলো, বিশেষ করে ভারত, প্রতি বছর মধ্যপ্রাচ্য থেকে প্রায় $50 বিলিয়ন রেমিটেন্স বা প্রবাসী আয় পায়। ও, বুঝতে পেরেছি। যদি মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় আর সেখানকার অর্থনীতিতে স্থিরতা আসে, তবে এই প্রবাসীরা তো সবার আগে চাকরি হারাবেন। ঠিক। আর এই লাখ লাখ মানুষ যখন খালি হাতে দেশে ফিরে আসবেন, তখন সেটা ভারতের মতো দেশগুলোর অর্থনীতিতে আরও বড় ধরনের ধস নামাবে। মানে একদিকে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, অন্যদিকে আয়ের মূল উৎস বন্ধ। হ্যাঁ, এটি একটি নিখুঁত অর্থনৈতিক ঝড়ের বা বলতে পারেন পারফেক্ট স্টর্মের জন্ম দেবে। এখান থেকেই আসলে একটা নির্মম সত্য পরিষ্কার হয়ে ওঠে। বর্তমান যুগে জ্বালানি যুদ্ধ বা এনার্জি ওয়ার আর খাদ্য যুদ্ধ বা ফুড ওয়ারের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। দুটোই একে অপরের পরিপূরক। একদম ঠিক বলেছেন। যদি আমরা এই পুরো আলোচনার একটা সার সংক্ষেপ বা উপসংহার টানতে চাই, তবে এই সংঘাত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আধুনিক বিশ্ব অর্থনীতি কতটা ভঙ্গুর। একটি মাত্র সামুদ্রিক রুটের ওপর এত বেশি নির্ভরশীলতা পুরো বৈশ্বিক ব্যবস্থাকে একটি খাদের কিনারায় দাঁড় করিয়ে রেখেছে। তাহলে এই সব কিছুর মানেই কি দাঁড়াচ্ছে? দেশগুলো কি এইভাবেই হাত গুটিয়ে বসে থাকবে আর পরবর্তী সংকটের জন্য অপেক্ষা করবে? বিশ্লেষণে কিন্তু ভবিষ্যৎ সমাধানের কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে। হ্যাঁ, এই ধাক্কা খাওয়ার পর বিশ্বের বড় অর্থনীতিগুলো এখন বাধ্য হয়ে দীর্ঘমেয়াদী সমাধানের দিকে ঝুঁকছে। তারা একটি নতুন ধারণার দিকে এগোচ্ছে, যাকে বলা যায় এনার্জি সভারেনিটি বা নিজস্ব জ্বালানি সার্বভৌমত্ব। মানে নিজের শক্তির যোগান নিজে নিশ্চিত করা। ঠিক। তারা বুঝতে পারছে যে হাজার মাইল দূরের কোনো দেশের বা সমুদ্রপথের ওপর ভরসা করে বসে থাকলে যে কোনো মুহূর্তে অর্থনীতি পঙ্গু হয়ে যেতে পারে। রাইট। তাই তারা এখন গ্রিন হাইড্রোজেন, সৌর বিদ্যুৎ এবং ছোট নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা SMR এর মতো প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ বাড়াচ্ছে। আচ্ছা। এর মূল লক্ষ্য হল নিজেদের দেশের সীমানার ভেতরে বসেই শক্তি উৎপাদন করা, যাতে সার বা অন্যান্য শিল্পের কাঁচামালের জন্য অন্য কারো মুখাপেক্ষী হতে না হয়। এর পাশাপাশি ভূ রাজনৈতিক মানচিত্রেও একটা বড় পরিবর্তন আসছে বলে দেখা যাচ্ছে। হ্যাঁ, তারা শুধু জ্বালানির উৎসই বদলাচ্ছে না, তারা নতুন ট্রেড রুট বা বাণিজ্যিক পথও খুঁজছে। যেমন ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর বা IMEC এর মতো স্থলপথ আর রেল লাইনের নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। এক্স্যাক্টলি। এর উদ্দেশ্য হল হরমুজ প্রণালী বা সুয়েজ খালের মতো ঝুঁকিপূর্ণ জলপথগুলোকে পাশ কাটিয়ে বা বাইপাস করে সরাসরি ইউরোপের সাথে যুক্ত হওয়া। মানে ওই গলার শিরার উপর থেকে চাপ কমানোর একটা মরিয়া চেষ্টা। এই পরিবর্তনগুলো প্রমাণ করে যে ভূ রাজনীতি, সামরিক শক্তি আর অর্থনীতি এখন আর আলাদা কোনো বিষয় নয়। যুদ্ধের ময়দানে একটা গুলি চললে শেয়ার বাজারে তার প্রতিধ্বনি শোনা যায়। দুটো মিলেমিশে একেবারে একাকার হয়ে গেছে। একদম। আজকের এই গভীর বিশ্লেষণ আমাদের এটাই খুব স্পষ্টভাবে মনে করিয়ে দেয় যে বিশ্বের এক প্রান্তের কোনো ঘটনা, তা যত দূরেই হোক না কেন, কিভাবে জালের মতো ছড়িয়ে পড়ে আরেক প্রান্তের মানুষের জীবনকে, কৃষকের মাঠকে আর আমাদের ডাইনিং টেবিলকে সরাসরি প্রভাবিত করে। হ্যাঁ, আসলেই তাই। বিদায় নেওয়ার আগে একটি বিষয় সবাইকে একটু গভীরভাবে চিন্তা করতে বলবো। আমরা আজকের আলোচনা শুরু করেছিলাম ওই গলার শিরা বা হরমুজ প্রণালীর উপমা দিয়ে। একবার ভাবলে বোঝা যায়, যদি বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদান খাদ্যের সার
হাজার হাজার মাইল দূরের মাত্র ২১ মাইল চওড়া একটি সমুদ্রপথের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়, তবে এই আধুনিক এবং প্রযুক্তি নির্ভর পৃথিবীতে আমরা কি সত্যি সত্যি নিরাপদ? খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। হয়তো ভবিষ্যতের বড় বড় যুদ্ধগুলো কোনো দেশ বা ভূখণ্ড দখলের জন্য হবে না, বরং হবে সারের কারখানার চাবি আর সমুদ্রের ওই ছোট ছোট রুটগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য। বিষয়টি সত্যিই ভাবার মতো। আজকের মতো এখানেই শেষ করছি। অন্য কোনো দিন নতুন কোনো বিষয় নিয়ে এভাবেই গভীরে প্রবেশ করব।